আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি ফারজানা করিম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। বাজেট পাশের পর তেলের দাম বাড়ানোর ইঙ্গিত, বেসরকারি খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘের আনুষ্ঠানিক অনুরোধ, সীমান্তে সতর্ক নজরদারির ঘোষণা। সড়ক ভবনে গোলাগুলির ঘটনায় রিমান্ডে এক কর্মচারী, অস্ত্রের যোগানদাতার সন্ধানে পুলিশ। নির্বাচন পদ্ধতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন, আর শক্তিশালী করার প্রয়োজন নেই বলেও মন্তব্য। এবং সরকার নজর দিলেই দুধে স্বয়ংসম্পূর্ণ হতে পারে বাংলাদেশ, তথ্য ও পরিকল্পনার মধ্যে বড় ব্যবধান। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে মহাত্মা গান্ধীর ছবি ও চিঠি নিলামে তোলার খবর। বিস্তারিত। বাজেট পাশ হওয়ার পরই জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। বড় বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকার উদ্বিগ্ন বললেও কোনো চুক্তি বাতিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। শেয়ার বাজারকে আবারও দুষ্টু বাজার মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন, পুঁজি বাজারের জন্য প্রয়োজনীয় ওষুধ আসছে। শারিয়া হোসেন রিয়ার রিপোর্ট। জ্বালানি তেলের দাম 4 দফা বাড়িয়েছে মহাজোট সরকার। এখন অকটেনের দাম লিটার প্রতি 94 টাকা, পেট্রোল 91 এবং ডিজেল ও কেরোসিন 61 টাকা। দাম বেড়ে 60 টাকা হয়েছে ফার্নেস অয়েলের দাম। গত কিছুদিন আন্তর্জাতিক তেলের বাজার অস্থির। ব্যারেল প্রতি দাম কখনো কখনো $110 থেকে উঠে যাচ্ছে $120। এরকম অবস্থায় তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় দেশে তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। Implementation will be depending on various things. When it is proper, when it is likely to affect less, all this kind of thing. But our most important obligation is to get the policy. We'll get it soon after the budget. Policy ta hoye jabe immediately after the budget in July. তারপরে implementation আমি বললাম আগে যেটা বলেছি, এটা নির্ভর করে জাজমেন্ট, পলিটিক্যাল জাজমেন্টটা দরকার। অর্থমন্ত্রী বলেছেন, শেয়ার বাজার নিয়েও হতাশ সরকার, তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। I got fed up, so I said that. Market has been very well organized in terms of rules and regulations and all that. There is no response to that. তার মানে এটা দুষ্ট। হ্যাঁ, আমি তো বলছি এটার ওষুধ যেটা সেটা আসবে পরে। জ্বালানি তেলের সঙ্গে বিদ্যুতের দামও বাড়তে পারে। এরই মধ্যে পাইকারি পর্যায়ে 50% দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। এনার্জি রেগুলেটরি কমিশন তা অনুমোদন করলে খুচরা পর্যায়ে বাড়বে বিদ্যুতের দাম। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে অর্থনীতিবিদরা রাজনৈতিক ঐক্যমত্যের ওপর জোর দিয়েছেন। ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, হঠাৎ করে দফায় দফায় জ্বালানির দাম বাড়ানোর ফলে বেসরকারি খাতে নেতিবাচক চাপ পড়বে। রিপোর্ট শারমিন আজাদের। প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে এমপিরা আর বাইরে মতামত জানাচ্ছেন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী নেতারা। এসব আলোচনায় মূল্যস্ফীতি প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জের চেয়েও ব্যবসায়ীদের উদ্বেগ বিদ্যুৎ ও জ্বালানির দাম নিয়ে। বাজেটে ভর্তুকি কমানোর ফলে জ্বালানি খাতের দাম বাড়ায় মূল্যস্ফীতিও টার্গেটে ধরে রাখা যাবে না মনে করছেন তারা। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং আরো বাড়ানো হবে, এটা কিছুটা জাস্টিফাইড হলেও একবারে গত কয়েক দশক ধরে না বাড়িয়ে একবারে এটা বাড়িয়ে ফেলাতে ইন্ডাস্ট্রির উপরে একটা প্রেসার পড়বেই। The reduction of subsidies, petroleum, electricity, reality remains that at least in the short run, this has an immediate impact on inflation. Private sector is the major area of concern. অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি খাতের উন্নয়ন ছাড়াও অবকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করছে বিদেশি বিনিয়োগ। Come budget time, the finance minister appears as the Santa Claus distributing goodies to some people, and in a way he is also the nemesis and punishing some other people. হিসেব মিলিয়ে দেওয়ার বাজেট তৈরি করতে যেই অনেক ক্ষেত্রে এমন কিছু শুল্ক, এমন কিছু করের আরোপ করা হয় বা বিষয় বলা হয় যা
অনেকটা কিছুটা আমি বলতে পারি শব্দটা হুইমজিক্যাল অর্থে হতে পারে, হঠাৎ করে হান্স করে হতে পারে। Foreign direct investors couldn't care much about agreement with IMF. Because their concerns are with macroeconomic stability, political stability. দেশের অর্থনীতি হা হুতাশ করার অবস্থায় নেই জানিয়ে বিদ্যুৎ খাতের প্রকল্প কেন বাস্তবায়ন হচ্ছে না সরকারকে তার ব্যাখ্যা দিতে বলেছে MCCI। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। বেতন ভাতা বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো সাভার এবং আশুলিয়ায় পোশাক কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে শ্রমিকরা। তারা কারখানা ও আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহনে ভাঙচুর চালালে আশুলিয়া আবদুল্লাপুর ও নবীনগর কালিয়াকৈর সড়কে যান চলাচল প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিক পুলিশ সংঘর্ষের সময় সাংবাদিক ও পুলিশ সহ 100-রও বেশি লোক আহত হন। পরে আশুলিয়ায় সব কারখানায় আবারও ছুটি ঘোষণা করা হয়। জাতিগত দাঙ্গায় উদ্বাস্তু মিয়ানমারের শরণার্থীদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। তবে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনের অনুরোধে এখনও সাড়া দেয়নি বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক নজরদারির ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। পান্থ রহমানের রিপোর্ট। 80-র দশক থেকেই বৈধ অবৈধ মিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় 3.5 লাখ। মিয়ানমারে সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতিতে আবারও রোহিঙ্গা শরণার্থীদের চাপ। পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয়ের অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন। 71-এ বাংলাদেশিদের ভারতে আশ্রয় পাওয়ার সুযোগটি বিবেচনায় নেয়ার অনুরোধ তাদের। They have fled and they're coming here to Bangladesh. Now some of these are on the boats, there are women, there are children, there are some injured people. And we are simply appealing to the government of Bangladesh to open its borders to allow emergency medical treatment to be given to people who've been injured, to allow people to come in. They are নতুন করে শরণার্থীদের অনুপ্রবেশের সুযোগ দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছে না সরকার। কোনো ধরনের ট্রান্সবাউন্ডারি কোনো স্পিল ওভার হবে না, আমরা এটি আশা করি, এবং সেই রকম আমাদের দিক থেকে আমাদের যেটুকু সতর্ক অবস্থায় থাকা আমরা সেটি আছি। তাদের সঙ্গে যেই কথা বললাম তাদের সঙ্গে আমাদের এই বিষয়টির সমাধানের ব্যাপারে যে আলোচনা চলছে সেই বিষয়ে আলোচনা হবে। বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সমাধানের পরামর্শ সাবেক কূটনীতিকদের। The good step that the government of Bangladesh has taken যে তোমাদের সিটিজেন তোমাদের ওদিকে রাখো, কেন একবার যদি ঢুকে যায় তারপরে বার করাটা খুব ডিফিকাল্ট হয়। কিন্তু আমি মনে করি যে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি অ্যান্ড বায়োল্যাটারাল ডিপ্লোমেসি দুটোই খাটাতে হবে এখানে। বায়োল্যাটারাল হলো ইমিডিয়েটলি উই শুড স্টার্ট টকিং এট দ্য হায়ার লেভেল, পলিটিক্যাল লেভেল উইথ দ্য বার্মিজ গভর্নমেন্ট, মিয়ানমারিজ গভর্নমেন্ট, যাতে এটাকে আমরা কন্ট্রোলে আনতে পারি, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা উই শুড টেক দ্য হেল্প অফ OIC। বাংলাদেশে এই মুহূর্তে 3.5 লাখ রোহিঙ্গা শরণার্থী থাকলেও তাদের মধ্যে মাত্র 28,000-এর দেখভাল করছে জাতিসংঘ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সড়ক ভবনের শাসক দলীয় 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সড়ক বিভাগের এক সহকারী স্টোর কিপারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে মামলায় প্রধান অভিযুক্ত শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন খন্দকার সহ অন্যরা ধরাছোঁয়ার বাইরে। ঘটনার ব্যবহার হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রের যোগানদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এনামুল কবির রূপমের রিপোর্ট। সড়ক নির্মাণ ও মেরামত খাতে বছরে বরাদ্দ গড়ে 5,000 কোটি টাকা। 50 বছরের প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগে তাই আধিপত্য বিস্তারের চেষ্টা অনেক পুরনো। উচ্চ আদালতের আদেশে পুরোপুরি সরে যাবার আগে মঙ্গলবার আরও একবার গোলাগুলি দেখেছে সেই সড়ক ভবন। সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের 5 নেতা গুলিবিদ্ধ হওয়ার পরদিন কর্মচারীদের উপস্থিতি ছিল কম। এরই মধ্যে আসে ঘটনা অনুসন্ধানে গঠিত মন্ত্রণালয়ের 3 সদস্যের কমিটি। তদন্ত যদি বেরিয়ে আসে যে এই লোকগুলো জড়িত ছিল এবং তারা সরকারি কর্মচারী, তখন তাদের সম্পর্কে কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী সামনের দিকে আগানো যাবে। মঙ্গলবারের ঘটনায় এক ঠিকাদারের করা মামলায় আসামি অফিস সহকারী কামাল উদ্দিন খন্দকার, চেইনম্যান ফজলুর রহমান, সহকারী স্টোর কিপার কালাম আজাদ, তেজগাঁও এলাকার অভিযুক্ত সন্ত্রাসী রফিক সহ 20 জন। তারা সবাই শ্রমিক লীগের নেতাকর্মী। আমরা আজাদের রাজনৈতিক পরিচয়টা আসলে বিবেচনায় আনছি না। আমরা দেখছি যে আসলে অপরাধটা কী করেছে এবং যারা এইগুলি করার সঙ্গে সংশ্লিষ্ট আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই বা আমাদের উপর কোনো প্রেশার নেই।
যারা গুলি করেছে এবং গুলি খেয়েছে, এই দুইটা অংশকে আমরা চিহ্নিত করব। আসামিদের মধ্যে সহকারী স্টোর কিপার আবুল কালাম আজাদকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতারের পর রিমান্ডে এনেছে পুলিশ। এই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, এই আগ্নেয়াস্ত্রের মালিককে, এই আগ্নেয়াস্ত্র যে ফায়ার করলো কারা করলো এবং এর সাথে কারা কারা সম্পৃক্ত ছিল এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমরা আসামিকে রিমান্ড প্রেয়ার করেছি। সহকারী স্টোর কিপার পুলিশকে জানিয়েছে, সড়ক বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ঠিকাদারি কাজ নিয়ে দৃশ্যত দুভাগে বিভক্ত। অনেকেই বেনামে লাইসেন্স করে ঠিকাদারি কাজও করে আসছেন। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন পদ্ধতি নিয়ে ধোঁয়াশায় নির্বাচন কমিশন, তবে কারো তল্পিবাহক না হয়ে নিরপেক্ষ নির্বাচন করাই ইসির একমাত্র কাজ বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তবে নতুন করে ইসিকে শক্তিশালী করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি। রিপোর্ট থাকছে সোমা ইসলামের। জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি 1.5 বছর। কোন পদ্ধতির সরকারের অধীনে নির্বাচন হবে তা নিয়ে চলছে নানামুখী সমীকরণ। যারা সেই নির্বাচন পরিচালনা করবে খোদ সেই নির্বাচন কমিশনও অন্ধকারে। তবে ইসি বলছে, সরকারে যেই থাকুক তাদের একমাত্র এজেন্ডা নিরপেক্ষ নির্বাচন। সরকার এবং বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সীমিত, এই সম্বন্ধে আমাদের কোনো স্বচ্ছ ধারণা নেই। তারা যেভাবে বলবেন অথবা আইন যেভাবে তৈরি হবে আমরা সেইভাবে কাজ করব। আগামী নির্বাচনের সময়কালে আমাদেরকে নির্বাচন করতে হবে, আমাদের মধ্যে শুধু এই ধারণাটুকুই আছে। আমরা যতটুকু পেয়েছি ইট ইজ এনাফ। কাজে আমাদের হারাবারে কিছু নাই, কাউকে তোয়াজ করার কিছু নাই, তো আইনকে তোয়াজ করা ছাড়া। আইনকে আমরা প্রচণ্ডভাবে তোয়াজ করব, কোনো মানুষকে না, কোনো শক্তিকে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বদলে ইসিকে শক্তিশালী করতে বিরোধী দলের প্রস্তাব চেয়েছে সরকারি দল। তবে ইসি বলছে, নির্বাচন কমিশন যথেষ্টই শক্তিশালী। এখনকার যে বিদ্যমান আইন আছে তাতে আমরা যথেষ্ট মনে করছি আমরা ইলেকশনটাকে সম্পূর্ণ রূপে শেষ, মানে নির্বাচনের ফলাফল দেওয়া পর্যন্ত সব কাজ করার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর 13টি সংসদীয় আসনকে স্থায়ী করার উদ্যোগ নিয়েছে ইসি। আরও কয়েকটি মেট্রো সিটির সংসদীয় আসনও স্থায়ী করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনীর বিদ্যমান আদেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুটি কমান্ডে বিন্যস্তকরণের ব্যবস্থা করা হবে। জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আসমা জেরিন ঝুমুর এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একে খন্দকার সংসদকে একথা জানান। তিনি বলেন, সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি সদর দপ্তর ও ইউনিটগুলোতে তথ্য প্রযুক্তির যোগ্যতা সম্পন্ন জনবল ও সরঞ্জাম এবং শান্তিরক্ষা কার্যক্রমে ব্যবহৃত প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামগুলো সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করারও ব্যবস্থা নেওয়া হবে। খামার ও শিল্প দুপক্ষই জোর দিয়ে বলছে, সরকার একটু তাকালেই দুধে স্বয়ংসম্পূর্ণ হতে পারে বাংলাদেশ। কিন্তু সরকার বলছে, বহু পিছিয়ে আমরা। এখানে সৃষ্টি হয়েছে আছে তথ্য ও পরিকল্পনার বড় ব্যবধান। এই ব্যবধান ঘোচানোই এখন সবচেয়ে জরুরি বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। দুগ্ধ শিল্প নিয়ে শাইখ সিরাজের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। সরকারি বেসরকারি হিসাব মিলিয়ে দেখা গেছে, দেশে বছরে ব্যবহার হচ্ছে প্রায় 338 কোটি মেট্রিক টন দুধ। এর মধ্যে রয়েছে 236 কোটি মেট্রিক টন সরাসরি অপ্রক্রিয়াজাত তরল, 15 কোটি মেট্রিক টন প্রক্রিয়াজাত তরল এবং 47 কোটি মেট্রিক টন গুঁড়োদুধ। গুঁড়োদুধের এই অংশটি মূলত আমদানি হয়ে আসছে বাইরে থেকে, যা মোট ব্যবহৃত দুধের মাত্র 16 ভাগ। শিল্পোদ্যোক্তারা বলছেন, অথচ সরকার গত কয়েক বছর ধরে জোর দিচ্ছে শুধু ওই আমদানির দিকেই। দুঃখজনক যে সরকার বিগত 3 বছরে সাকসেসিভলি ওনারা ইম্পোর্টেড মিল্ক পাউডারের উপরে ডিউটি কমিয়েছেন। তার মানে হলো এই যে আমাদের যে লোকাল মিল্ক প্রোডাকশন হয় তরল দুধ, সেটাকে আপনি করছেন কি বলে ডিসকারেজ করছেন আর কি। বরাবরই চাহিদা আর উৎপাদনকে মেলানোর কারণেই দেশীয় উৎপাদনকে দেখা হচ্ছে গৌণ করে। দুধের সরবরাহ তার মাত্র 20% আমরা দেশে তৈরি করি, বাকিটা বাইরে থেকে আনতে হয়। সদ্য ঘোষিত বাজেটেও অর্থমন্ত্রী বলেছেন একই কথা। নানা প্রণোদনা প্রদান করেও দুধের উৎপাদন কিন্তু এখনো অভ্যন্তরীণ চাহিদার মাত্র 20% স্থবির হয়ে আছে। সংশ্লিষ্টরা এও বলছেন, সরকারের কাছেও খুলছে না এই ব্যবধানের জট। কেবলমাত্র সরকারের সদিচ্ছাই ঘুরে দাঁড়াতে পারে দুগ্ধ শিল্প। যে দুধটা ইম্পোর্ট করে নিয়ে আসা হয় সেটার মধ্যে 41,000
মিলিয়ন মেট্রিক টন, যেটা উৎপাদিত দুধের 15%। ইম্পোর্ট পর্যায়ে যদি আমরা এটা ট্যাক্সেশন করে যদি ব্যালেন্সিং করে যে আমরা কী পরিমাণ দুধ আমাদের দেশ থেকে সংগ্রহ করে প্রসেস করতে পারি, বাকিটা যদি ইম্পোর্ট এরকম একটা টেরিফ কন্ট্রোল করা হয়, তাহলে কিন্তু আমরা অচিরেই আগামী ধরেন 2-3 বছরের মধ্যেই দুধের পুরাটাই আমরা স্বয়ংসম্পন্ন হতে পারবো। সবচেয়ে বড় সুবিধা হতো যদি আমরা এই দুধের সেক্টরে কিছু সাবসিডি দিতে পারতাম, যেমন গভর্নমেন্ট দিচ্ছেই তো এগ্রিকালচার সেক্টরে এখানে যদি 500 কোটি টাকা দিত বা 200 কোটি টাকা দিত, তাহলে এই সেক্টরটা আস্তে আস্তে উন্নত হবে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকারি পরিকল্পনায় স্থান পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাইখ সিরাজ, চ্যানেল আই। নিয়ে নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি গজল সম্রাট মেহেদী হাসানের ইন্তেকাল, উপমহাদেশের গজল ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। এবং ইরাকের সিরিজ বোমা হামলায় 84 জন নিহত, শুধু বাগদাদেই শিয়াদের উপর 10 জায়গায় হামলা। আবার আমন্ত্রণ, যাওয়া যাক পরবর্তী আয়োজনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন সেনা ও নৌবাহিনী প্রধান। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই অনুষ্ঠান হয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন আহমেদ। বিএনপির দাবি, উস্কানি দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে এর দায় বিরোধী দলের উপর চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। এই কারণেই কঠোর কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, ব্যর্থতার ভারেই সরকার বিদায় নিতে বাধ্য হবে। রিপোর্ট রিজওয়ান কাদেরের। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থেকে আন্দোলন তীব্রতর করার ঘোষণা থাকলেও আপাতত সভা সমাবেশ আর মানববন্ধনেই সীমাবদ্ধ থাকছে 18 দলীয় জোটের কর্মসূচি। জোটের নেতারা বলছেন, তারা সরকারকে কোনো সুযোগ দিতে চান না। এ কারণেও সংঘাত এড়ানোর কৌশল। সরকার উস্কানি দিয়ে বিরোধী দল বা 18 দলীয় জোটকে সংঘাতের দিকে চলে, এটা সরকারের ডিজাইন। আমরা যাতে হরতাল করি বারবার করে, আর ওরা গাড়ি পোড়াবে আর মামলা দেবে আমাদের। আমাদেরকে সবল থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে, এবং আমাদেরকে এই সরকারের অব্যাহতভাবে এই সরকারের যে ব্যর্থতার কথাগুলো তুলে ধরতে হবে। যে গণতন্ত্রের নামে স্বৈর শাসন চলছে, আজকে গণতন্ত্রের নামে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের ফাঁদে পা না দেওয়ার কথা জানিয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনই হবে তাদের শক্তি। ভাইরা, তোমরা চালিয়ে যাও, যত করে চালাও, আমাদের আর আন্দোলন করার দরকার হবে না। এবারও এই শ্রমিক লীগ আর স্বেচ্ছাসেবক লীগ, তোমরা এইভাবে চালিয়ে যাও, কারণ তোমাদের তো সরকার কিছুই করবে না। সুতরাং তোমরা আরো চালিয়ে যাও, আমাদের তো আন্দোলন করার দরকার হবে না। এই সরকারের ব্যর্থতার ভারেই এই সরকারের ধৈর্য ধরে আন্দোলন এগিয়ে নেয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে গণতন্ত্র রক্ষায় জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলীয় জোটের 46 জনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে 20 জুন আদেশ দেবে আদালত। মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকা দ্রুত বিচার আদালতে পাঠানো হলে দ্রুত বিচার হাকিম মোহাম্মদ ইরফানুল্লাহ আদেশের এই তারিখ ঠিক করেন। কিং অব গজল মেহেদী হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাখো ভক্তকে চোখের পানিতে ভাসিয়ে করাচির আগা খান হাসপাতালে স্থানীয় সময় দুপুর 12:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মহাপ্রয়াণে শেষ হল উপমহাদেশের গজল ইতিহাসের একটি অধ্যায়ের। রাজীব আহমেদের রিপোর্ট। ওস্তাদ মেহেদী হাসান খান উপমহাদেশের সঙ্গীত প্রেমীদের খান সাহেব। জন্ম 1927 সালের জুলাইয়ের 18 তারিখ ভারতের রাজস্থানে। সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী। কণ্ঠে সুর ধারণ নয়, সুরই যেন বারবার তার কণ্ঠ পেয়ে ধন্য হয়েছে। ছোটবেলায় বাবা ওস্তাদ আজম খান ও চাচা ওস্তাদ ইসমাইল খানের কাছে হাতেখড়ি মেহেদী হাসানের। দেশভাগের পর 47 থেকে স্থায়ী বসবাস পাকিস্তানে। যুক্ত হন রেডিও পাকিস্তানের সঙ্গে।
সীমানার কাঁটাতার পেরিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ পুরো এ অঞ্চলের সঙ্গীত পিপাসুদের মন কেড়ে নেন তিনি। বুঝিয়ে দেন সারা পৃথিবীর সঙ্গীতের একটাই ভাষা। বয়সের কাছে হার মেনেছিলেন আগেই। করাচির আগা খান হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। লাখো ভক্তকে কাঁদিয়ে অবশেষে ৮৪ বছর বয়সে চিরবিদায় নিলেন শিল্পীদের শিল্পী খান সাহেব ওস্তাদ মেহেদী হাসান খান। রয়ে গেল গান আর গানের মানুষ। রাজীব আহমেদ, চ্যানেল আই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশিষ্ট চক্ষু চিকিৎসক এম এ মতিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। রাজধানীর শান্তিনগরে নিজের বাসায় ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর বারডেম হাসপাতালে তার প্রথম নামাজে জানাজার পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়। তার মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এবারে জানাচ্ছি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে গাড়ি পোড়ানোর মামলায় মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন জামিন পেয়েছেন। অতিরিক্ত সিএমএম আব্দুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পরে লালদিঘি চত্বরে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। হিমাদ্রি মজুমদার হিমুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে হিমুর মাদক বিরোধী সংগঠন শিকড়। চট্টগ্রামের ১৫টি সামাজিক সংগঠন মানববন্ধনে যোগ দিয়ে সংহতি জানায়। ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় সন্ত্রাসীরা হিমুকে নির্যাতন করে, কুকুর লেলিয়ে দিয়ে আহত করে ছাদ থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত কিছু চিঠি, ছবি ও কাগজপত্র নিলামে তোলা হবে। 10 জুলাই ওই নিলাম অনুষ্ঠিত হবে লন্ডনে। নিলাম থেকে প্রায় 10 লাখ মার্কিন ডলার বেশি পাওয়ার আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান সদেবাই। প্রতিষ্ঠানটি জানিয়েছে এই সংগ্রহের প্রায় পুরোটাই এখনও অপ্রকাশিত। চিঠি ও কাগজপত্রগুলো সাউথ আফ্রিকার মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু হারম্যান কেলনবাখের কাছে সংগ্রহে ছিল। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ইরাকে সিরিজ বোমা হামলায় ৮৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৩০০ জন। রাজধানী বাগদাদে ধর্মীয় উৎসবে যোগ দিতে যাওয়া শিয়া পুণ্যার্থীদের লক্ষ্য করে ১০ জায়গায় বোমা হামলা চালানো হয়। হিল্লা শহরের একটি রেস্তোরাঁর কাছে 2টি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিরকুক শহরে কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির সদর দপ্তরে চালানো হয় 3টি বোমা হামলা। এছাড়া মসুল, বালাদ এবং কারবালায়ও বোমা হামলার খবর পাওয়া গেছে। কেউ এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। গত ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর এটাই দেশটিতে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। বাংলাদেশে পুষ্টি অবস্থা আফ্রিকার তুলনায়ও খারাপ। বিশ্ব ব্যাংকের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তবে দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা ছাড়া সব দেশেই পুষ্টি পরিস্থিতি শঙ্কাজনক বলেছে বিশ্ব ব্যাংক। রিজভি নেওয়াজের রিপোর্ট। নেপালের রাজধানী কাঠমান্ডুতে 2 দিনের সেমিনারে গবেষণার তথ্য উপস্থাপন করে আলোচকরা দেখিয়েছেন বিশ্বের মধ্যে এই অঞ্চলের শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে। 5 বছরের কম বয়সী বাচ্চাদের অপুষ্টি হার সবচেয়ে বেশি আফগানিস্তানে 59 ভাগ। এরপরেই আছে ভারত 48 ভাগ।
বাংলাদেশে এই হার 43। বাংলাদেশেও খুব খারাপ, আর বাংলাদেশ এটা শুধু ইটস নট ইউনিক ফর বাংলাদেশ, এটা সাউথ ইস্ট এশিয়ার এনেগমা বলে বা পাজল বলে, যে গ্রোথ হচ্ছে কিন্তু নিউট্রিশনে খারাপ। নিউট্রিশনে আমাদের আরও অনেক বেশি নজর দিতে হবে আর আরও অনেক কিছু করতে হবে। সার্কভুক্ত 8 দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হওয়ার পরও স্বাস্থ্য খাতে এই দুরবস্থা কেন? মুক্তির উপায়ই বা কি? Events, crashes, disasters, floods, but millions of children, especially in South Asia, are undernourished, malnourished, and over time their prospects of leading a healthy life or perhaps even dying at a young age are huge, and the numbers of children who are malnourished are 82 million in this region. খাদ্য উৎপাদনে ভালো করার পরও দেশগুলোতে শিশু পুষ্টি অবস্থা খারাপ হওয়ার পেছনে আলোচকরা বুকের দুধ না খাওয়ানোর প্রবণতাকে দায়ী করেছেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, নেপাল। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে যাব। পিরোজপুরে মৎস্য সম্পদের উন্নয়নে প্রকৃত মৎস্যজীবীদের শনাক্ত করতে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ে সচেতনতা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। সভায় জানানো হয়, সদর উপজেলায় জরিপ করে 1889 জন মৎস্যজীবীর তালিকা তৈরি করা হয়েছে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চ্যানেল আইয়ের সঙ্গে বছরব্যাপী হসপিটালিটি পার্টনার হিসেবে চুক্তি সই করেছে 5 স্টার হোটেল সিগাল। চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে চ্যানেল আইয়ের উপদেষ্টা পরিচালক ইসরারুল হক এবং সিগালের হেড অব মার্কেটিং রাশেদ উসাত্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। জনপ্রিয় রিয়ালিটি শো সেরা নাচিয়ের হসপিটালিটি পার্টনার হোটেল সিগাল কক্সবাজারে চ্যানেল আইয়ের যে কোনো অনুষ্ঠানে হসপিটালিটি পার্টনার হতে আগ্রহ প্রকাশ করেছে। সিগালে থাকা খাওয়া সহ অন্যান্য সেবায় চ্যানেল আইয়ের স্টাফদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বনফুল গ্রুপের বৃহত্তর ঢাকা অঞ্চলের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক শাহ কামাল মুস্তফা, উপমহাব্যবস্থাপক বিপণন কামাল হোসেন এবং অন্যরা। এবারে জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামী ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারের খবর। পয়সা, ব্রিটিশ পাউন্ড 128 টাকা 23 পয়সা, ইউরো 103 টাকা 24 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 82 টাকা 23 পয়সা, সিঙ্গাপুর ডলার 64 টাকা 50 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 294 টাকা 87 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এবারে জানিয়ে দিচ্ছি বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। সিঙ্গাপুরে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ায় শিগগিরই ইন্টারনেটের গতি স্বাভাবিক হচ্ছে না। সমস্যার সমাধানে কাজ চললেও 20 জুলাইয়ের আগে তার সমাধান হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। ভারতের সফটওয়্যার রপ্তানিকারক ইনফোসিস ইতালি এবং স্পেনের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেছে। ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খারাপ হয় কাজের পরে অর্থ পাওয়া যাবে কিনা এবং অর্থ বিনিময় হার নিয়মিত পরিবর্তনের ফলে ইনফোসিস এ পদক্ষেপ নিতে যাচ্ছে। ম্যালওয়্যার ফ্লেম এবং স্ট্যাক্সনেট সাইবার আক্রমণকারীরা একে অপরকে সহায়তা করেছিল বলে জানিয়েছেন গবেষকরা। ক্যাসপারেক্সি ল্যাবের মতে এই দুই দল সোর্স কোড আদান প্রদানের জন্য কমপক্ষে একবার হলেও একে অপরকে সহায়তা করেছে। নিয়ে নিচ্ছি আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি। বিরতির পরে জানিয়ে দিচ্ছি সফল অস্ত্রোপচারের পর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জ্ঞান ফিরেছে। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন আরও 2 দিন।
প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। যাচ্ছি পরের সংবাদে। সফল অস্ত্রোপচারের পর নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জ্ঞান ফিরেছে। তাকে তরল খাবার দেওয়া হয়েছে। হাসপাতালে আরও 2 দিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন হুমায়ুন আহমেদ। নিউ ইয়র্ক থেকে চ্যানেল আইকে বিস্তারিত জানিয়েছেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। অস্ত্রোপচার শেষে গতকাল রিকভারি ইউনিটে থাকা অবস্থাতেই হুমায়ুন আহমেদের জ্ঞান সম্পূর্ণ ফিরে আসে এবং ওনাকে রিকভারি ইউনিট থেকে সার্জিক্যাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং আজকে সকাল 8টায় স্থানীয় সময় ওনাকে প্রথম তরল জাতীয় খাবার, স্যুপ এবং জুস দেওয়া হয়। উনি ভালো আছেন এবং ডাক্তার জর্জ মিরাজ জানিয়েছেন একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে হুমায়ুন আহমেদের শরীর থেকে লিভার এবং কোলনের টিউমারগুলো অপসারণ করা হয়েছে। হুমায়ুন আহমেদের সাথে সার্বক্ষণিক হাসপাতালে স্ত্রী মেহরাফুজ শাওন রয়েছেন। সরাসরি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আনার পরে উনি প্রথমেই ওনার অস্ত্রোপচার সম্পর্কে জানতে চান এবং এছাড়া ওনার বাসায় ওনার 2 বাচ্চার খোঁজখবর নেন। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, দারিদ্র্য বিমোচন, জেন্ডার বৈষম্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। জাতিসংঘে গৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব নিয়ে আয়োজিত কর্মশালায় মন্ত্রী জানান, এই নিয়ে সহসাই ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মশালার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছাড়াও রাজনীতিবিদ এবং সাবেক ও বর্তমান কূটনীতিকরা অংশ নেন। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। সে সময় 2 শিক্ষার্থী আহত হয়। হামলার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল এবং পরে ক্যাম্পাসের ভেতরে ঢাকা ময়মনসিংহ রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাও দেয় তারা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করবে শিক্ষক ও ছাত্ররা। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে তেজগাঁয়ে শিশু কিশোর সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম নিয়াজউদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ প্যাসকাল ভেলেনোভ, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আলমগীর এবং অন্যরা। সংবাদে আবারও সময় হলো ইস্টার্ন ব্যাংক বিরতি নেবার, আর ফিরে এসে জানিয়ে দেব ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন উষা ক্রীড়া চক্র, আম্পায়ারের বিপক্ষে আবাহনীর পক্ষপাতিত্বের অভিযোগ। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ। যাচ্ছি সর্বশেষ আয়োজনে। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট সাং হিউন সং এর কাছে স্মারকলিপি দেওয়া হয়। বক্তৃতা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি এবং নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি মাইদ ফারুক। সমাবেশে যুক্তরাজ্য সহ ইউরোপের 14টি দেশের আওয়ামী লীগের শাখা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুকের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত দোয়া মাহফিলে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে জানাচ্ছি গ্রামীণ ফোন খেলার খবর। ক্লাব কাপ হকিতে আবাহনী লিমিটেডকে 3-2 গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল উষা ক্রীড়া চক্র। তবে পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগ তুলেছে আবাহনী। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার 17 মিনিটে আলমি বিল্লার গোলে আবাহনী এগিয়ে যায়। 1 মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ মুদাসের। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে খেলায় ফেরে উষা ক্রীড়া চক্র। 42 মিনিটে মোহাম্মদ ইমরান, 44 মিনিটে সেলিম খালিদ এবং 55 মিনিটে এহসান খানের গোলে 3-2 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উষা। চ্যাম্পিয়ন উষা ক্রীড়া চক্র এবং